দর্শক, এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ আরমান। আর্থিক খাতে সাম্প্রতিক ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি। চলে যাচ্ছি তার কাছে। সাইদ, আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তা আপনার কাছে আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর বিএসির যে নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন, তো তাদের সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কতটা? আপনাকে একটু শুরুতে জানাতে চাই, আমরা গত দুটো মেয়াদে কিন্তু দেখলাম যে আসলে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে যেটি হয়েছে যে আমলারা গভর্নর নির্বাচিত হয়েছেন। ফজলে কবির তিনিও আমলা ছিলেন, অর্থ সচিব ছিলেন। তারপরে আব্দুর রউফ তালুকদারকে নিয়োগ দিল সরকার, তিনিও কিন্তু অর্থ সচিব ছিলেন, তাকেও সরকার নিয়োগ দেয়। এই দুইজনের নিয়োগের পরে কিন্তু এবার প্রথম কিন্তু আবার একজন অর্থনীতিবিদকে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিল। ডক্টর আহসান ইস মনসুরের কথা যদি বলি, তিনি কিন্তু দেশে এবং বিদেশে নানা জায়গাতেই অর্থনীতিবিদ হিসেবে, অর্থনীতির বিশ্লেষক হিসেবে তিনি কাজ করেছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর বিভিন্ন পদে তিনি কাজ করেছেন। বাংলাদেশে একটি গবেষণা প্রতিষ্ঠান অর্থনীতি নিয়ে কাজ করেন, তিনি এই প্রতিষ্ঠানে কাজ করছেন। আপনাকে একটি তথ্য জানাতে চাই যে এই আওয়ামী লীগ সরকারের, বিদায়ী আওয়ামী লীগ সরকারের মেয়াদকালে যে গভর্নর ছিলেন আব্দুর রউফ তালুকদার, বলা হচ্ছে যে পট পরিবর্তনের বিষয়টা এতটা জোরালো হয়েছিল যে কেন্দ্রীয় ব্যাংক এবং রাজনীতিকরণ এতটা শক্ত হয়েছিল যে যার কারণে কিন্তু অনেক দিন পরে আমার জানা মতো আমি দেখিনি যে কোনো কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে আত্মগোপনে থাকতে হয়। কোনো কেন্দ্রীয় সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ব্যাংকে যেতে পারে না, এরকম কিন্তু নজির নেই। এমন নজির আছে যে 3 শাসনের সময় কোনো গভর্নর দায়িত্ব পালন করেছেন, বিএনপি শাসনামল পার করেছেন, একই গভর্নর তত্ত্বাবধায়ক সরকার পার করেছেন, এবং আওয়ামী লীগ সরকারের শুরুর সময়টা ডক্টর সালেউদ্দিন আহমেদ 3 মেয়াদ কিন্তু 3 সরকারকে তিনি সামাল দিয়েছেন। কিন্তু এই আব্দুর রউফ তালুকদার কিন্তু একটি গভর্নরের মেয়াদকালে এমনভাবেই রাজনীতিকরণ হয়েছে, আসলে তাকে কিন্তু আত্মগোপনে থাকতে হয়েছে এবং তিনি আত্মগোপনে থেকেই পদত্যাগপত্র জমা দেন। সেই প্রেক্ষাপটে মনে করা হচ্ছে যে আহসান ইস মনসুর অর্থনীতিতে এখন যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো বিবেচনায় তিনি নিঃসন্দেহে যোগ্য নির্বাচন। একই সঙ্গে আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ACCর চেয়ারম্যান মাসরুর রিয়াজ, তিনিও অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকে কাজ করেছেন, তারও অর্থনীতি নিয়ে ভালো জানাশোনা আছে। কিন্তু আমাদের এই পুঁজিবাজার বলেন এবং ব্যাংক খাতে বলেন, এইখানে বড় সমস্যা কিন্তু সুশাসন। এই বিষয়গুলোকে কিন্তু এই দুই যে নির্বাহী আসলেন তাদেরকে কিন্তু এই বিষয়টা খুব মনোযোগ দিয়েই দেখতে হবে এবং মানুষের আস্থার জায়গাটা তৈরি করতে হবে। আর একটা বিষয় যে এই আর্থিক প্রতিষ্ঠানে পদত্যাগের তো একটা হিড়িক পড়েছে, তো এমন রাজনৈতিক পট পরিবর্তনের পর এই পরিস্থিতি স্বাভাবিক কিনা বা অর্থনীতিতে সুশাসন প্রতিষ্ঠা কতটা অন্তরায় হবে বলে আপনি মনে করছেন? একেবারে ঠিক। আসলে আমি যেটি শুরুতে বলছিলাম যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো, কিন্তু এটি কিন্তু অপ্রত্যাশিত যে যারা আর্থিক খাতে কাজ করছেন, সেটা কেন্দ্রীয় ব্যাংক হোক বা পুঁজিবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ACCতে হোক, তাদের নির্বাহীদের কেন পদত্যাগ করতে হবে? এটি কিন্তু আসলে সরকারের টানা শাসনামলে, 16 বছরের যে শাসনামলের যে একক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা হয়েছে বলে মানুষ মনে করছে এবং আন্দোলন যারা করেছে তারাও এমনটি মনে করছে। যার কারণে কিন্তু আসলে আন্দোলনকারীরাও মনে করছিলেন যে এই যে শীর্ষ পদে যারা নিয়োগ পেয়েছেন তারা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়েছেন, তাদেরকে অনেক সময় যোগ্যতার বাইরে যারা সরকারি লেজুর ভিত্তি করেছেন, সরকারকে সমর্থন করেছেন, সরকারের যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে নানা রকমভাবে সুযোগ দিয়েছেন বিভিন্ন সময়, এই সুযোগের তারা পুরস্কার হিসেবে এই সমস্ত পদে নিয়োগ পেয়েছেন। এই সমস্ত কারণেই কিন্তু এই গভর্নর বলেন, ডেপুটি গভর্নর বলেন, ACCতে বলেন, এই সমস্ত পদে কিন্তু ব্যাপক রদবদল হয়েছে। এটি অনেকটা অপ্রত্যাশিত। আপনি যদি দেখেন, খেয়াল করেন, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ কিন্তু চেষ্টা করেছিলেন, তিনি বলেছেন যে আসলে এইভাবে পদত্যাগ আসলে অপ্রত্যাশিত। তিনি কিন্তু বলেছিলেন যে গভর্নরের পদত্যাগটা এইভাবে তারা চাননি, কিন্তু আসলে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে এই সমস্ত পদে যারা ছিলেন, যে সমস্ত সংস্থায় যারা ছিলেন, তাদের কর্মীরাও কিন্তু আন্দোলন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মীরা চাচ্ছিলেন যে গভর্নর যাতে আর না ফেরে, ডেপুটি গভর্নররা যাতে না ফিরে। এই সমস্ত কারণে তারা এতটাই রাজনীতিকরণের মধ্যে ডুবে গিয়েছিলেন যার কারণে আসলে তাদের জন্য আর কাজ চালিয়ে যাওয়া খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। আচ্ছা, আপনার কাছে আমরা জানবো, কিন্তু আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে আমরা এখন দর্শককে জানাতে চাচ্ছি এই বিষয়টা নিয়ে যে ব্যাংক নিয়ে আস্থা অনাস্থা দোলাচলে আছে মানুষ, তো টাকা পাওয়া যাচ্ছে না কোনো বুথে, এমনকি মালিকানার রদবদলের ডামাডোলে নিজেদের আমানত নিয়েও শঙ্কায় আছেন অনেকে। আসাটাকে খুব ইতিবাচকই দেখি,
কারণ আশা করা যায় যে উনি যেহেতু অর্থনীতিবিদ মোটামুটি ভালো একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে। আর এর আগে যারা ব্যাংকে লুটপাট করেছে বা জনগণের টাকা আত্মসাৎ করেছে, এই অবস্থা থেকে উনি পরিত্রাণ দিতে পারবে আশা করছি। সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে ব্যাংকিং সেবা, যেটা তো আমরা এটাতে সবথেকে বেশি ভোগান্তিতে ফিল করছি, কারণ সময় মতো টাকা তুলতে পারতেছিলাম না। এমন একটা সিচুয়েশন দাঁড়াইছে যে মানে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও বা বাসায় লেনদেনের ব্যাপারটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো সিচুয়েশন সব মিলে অনেক বেশি কমপ্লিকেটেড। ব্যাংকিং সেক্টরে আমরা যতটুকু দেখেছি যে সরকারি দলের যত সদস্য আছে তারা প্রাইম জায়গাগুলো বুক করে রাখতো। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকিং সেক্টরটা এতদিন অনিয়মে ঠাসা ছিল। এখন হয়তো বা যদি যে গভর্নর নিয়োগপ্রাপ্ত হয়েছেন সে যদি একটা ভালো সময় পায়, সেক্ষেত্রে হয়তো বা আমরা একটা রিকভারি করতে পারবো। যেহেতু উনি একজন অর্থনীতিবিদ, আশা রাখি উনি ভালো কিছু করবেন। যদি আপনি ডক্টর ইউনূসের কথা বলেন, যিনি আমাদের প্রধান উপদেষ্টা এখন বর্তমান সরকারের, তো সেক্ষেত্রে উনি যদি ভালো কিছু করতে পারেন তাহলে এটা নেতিবাচক হিসেবে আমরা দেখতে পারি। বাট উনি তো মাত্র জয়েন করলেন, তো আমরা দেখি আমাদের আসলে ভাগ্যে, সাধারণ জনগণ হিসেবে আমাদের ভাগ্যে কি আছে। সাইদ ভাই, আপনার কাছে আবার একটা বিষয় জানতে যাব যে ব্যাংক খাতে নানা ধরনের রদবদল চলছে, তো পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়ন, খেলাপি ঋণ, মূল্যস্ফীতির এমন নানা প্রেক্ষিত বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নতুন দায়িত্ব চ্যালেঞ্জ কতটা হবে? একেবারে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বলি, একই সঙ্গে আপনাকে বিবেচনা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কি। যেটি যে আমরা সাক্ষাৎকারে যেটি দেখছিলাম, মানুষও কিন্তু মনে করছে যে ব্যাংকিং খাতে সুশাসন একটি বড় অন্তরায়, উচ্চ মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে, খেলাপি ঋণের বিস্ফোরণ বলা হচ্ছে, বৈদেশিক মুদ্রার মজুতের পতন আমরা দেখছি। এই জায়গাগুলো কিন্তু সরকারকে এবং গভর্নরকে সামাল দিতে হবে। একই সঙ্গে যেটা ব্যাংকিং খাতে যে ঋণের নামে যে অর্থ আত্মসাৎ হচ্ছে, প্রচুর বেনামি ঋণ তৈরি হচ্ছে। এখন যদি আমি আপনাকে বলি যে গতকাল সিপিডি একটি হিসাব দিয়েছে যে গত 15 বছরে প্রায় 92,000 কোটি টাকার আত্মসাৎ হয়েছে ব্যাংকিং খাত থেকে বড় কিছু জালিয়াতির মাধ্যমে। কোনো ব্যাংকে 10,000 কোটি টাকা আত্মসাৎ হয়েছে, এর কোনো ব্যাংকে আরও বেশি আত্মসাৎ হয়েছে। এই আত্মসাতের অর্থ ফেরত আনার চেষ্টা করতে হবে। আমাদের বাংলাদেশে বড় একটি সমস্যা কিন্তু অর্থ পাচার, যেটা আমরা কোনোভাবেই ঠেকাতে পারি না, এবং এই কাজটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এবং বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের যৌথভাবে কাজ। যদি আর্থিক গোয়েন্দা ইউনিটের যে প্রধান তিনিও পদত্যাগ করেন, যে সেখানে হয়তো বা সরকার নতুন কাউকে নিয়োগ দিবে। এই কাজটাও আমাদের করতে হবে যে পাচার যাতে আর না হয় এবং পাচারকৃত অর্থ যাতে ফেরত আনা যায়। আপনাকে জানাতে চাই, আমাদের দেশে কিন্তু এখন সরকার বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রায় 2.25 লাখ কোটি টাকা খেলাপি ঋণ। এই যে খেলাপি ঋণ যেটি আদায় হচ্ছে না, এই ঋণগুলো কিভাবে আদায় করা যায়, অনেক ব্যাংকের অবস্থাই কিন্তু মানে এগুলো আসলে অনেকটা মারাই গেছে বলা যায়। সরকার নানাভাবে জোড়াতালি দিয়ে এগুলোকে বাঁচিয়ে রেখেছে। তো আর্থিক খাতে বড় একটি সংস্কার আনতে হবে, এবং যে আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংক বলেন, ব্যাংকের বাইরে অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো একেবারে বাঁচার মতো পরিস্থিতি নাই, সেগুলো মেরামত করতে হবে। সব মিলিয়ে সরকারের কাছে বলেন বা গভর্নরের কাছে বলেন, অনেক কাজ, বড় কাজ, যেটি আমি শুরুতে একবার বললাম যে উচ্চ মূল্যস্ফীতি, মানুষকে স্বস্তি দিতে হবে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তাকে এমনভাবে মুদ্রানীতি প্রণয়ন করতে হবে যাতে মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ হয়। এবং বিগত দিনে আমরা যেটা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছেপে মানুষকে টাকা ছেপে বাজারে সরবরাহ করেছে, যার কারণে মূল্যস্ফীতি কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। এই গভর্নর আশা করি তিনি যেহেতু অর্থনীতিবিদ, তিনি ব্যাংকিং ব্যবস্থা বোঝেন, অর্থনীতির সূচকগুলো বোঝেন, তিনি নিশ্চয়ই এই কাজটি করবেন যাতে টাকা ছেপে আর বাজারে ছাড়বেন না, যাতে বাজারে টাকার সরবরাহ কিছুটা কমে, এবং বাজারে টাকা সরবরাহ কমলে মূল্যস্ফীতি কিছুটা কমবে বলে আমিও মনে করি। অবশ্যই ভালো কিছু হবে সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।